যত শরীর খারাপই হোক আর যাই হোক, বাচ্চারা কিন্তু বাচ্চাদেরই চায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। ঝনকের শরীর এখনও পর্যন্ত ওই এক পজিশনেই আছে। রাত্রিবেলা ওয়ারেসগুলো রেখেছিলাম, যখন কালকে বিয়েবাড়ি থেকে ফিরলাম ওয়ারেস অনডেম এগুলো কিনে নিয়ে এসেছিলাম। কালকে সকালে যখন আমি খাইয়েছিলাম তার আগে অনডেম খাইয়ে নিয়ে খাইয়েছিলাম, দুপুরের কথা বলছি। কিন্তু রাত্রিবেলা অনডেমটা শেষ হয়ে যাওয়াতে মা তো একটুখানি এমনিই খাইয়ে দিয়েছিল, বুঝতে পারেনি যে আবার বমি হতে পারে। সকালবেলা 9টার সময় বমি হওয়ার পর আর হয়নি। আমরা ভেবেছিলাম আর বমিটা হবে না, বমিটা হয়তো বন্ধ হয়ে গেছে। কিন্তু রাত্রিবেলা যে আবার বমি করে ফেলবে সেটা বুঝতে পারিনি আমরা। তাই জন্য রাত্রিবেলা যখন আমরা ফিরলাম তখন অনডেম, তারপরে একটু ওয়ারেস সব কিনে নিয়ে এলাম। আর ও তো আসার আগেই ঘুমিয়ে পড়েছিল, ওকে যে তুলে নিয়ে খাওয়াবো, খাইয়ে তারপরে জ্বরের ওষুধ খাওয়াবো সেটা পারছিলাম না। হালকা হালকা জ্বর আসছিলো, হাত পাগুলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু খুব জ্বর বেশি ছিল না। বাড়িতে এসে থার্মোমিটার দিয়ে দেখলাম যে 100-র নিচেই আছে, তাই জন্য আর ওষুধ দিইনি। কিন্তু রাত্রিবেলা যতবার ওয়ারেস মুখে ধরেছি, ফিডিং বটলে ভরে রেখেছিলাম, ঠেলে হাত ছড়িয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না 1.5 দিন 2 দিন হতে চললো, ওর খিদেটা কখন ফিরবে, ও কখন একটু একটু করে খাবে। খাওয়া দাওয়া তো টোটালি বন্ধ। এই টেনশন আর নিতে পারছি না। তার মধ্যে আজকে আবার রাকেশের প্রোগ্রাম আছে বেথুয়াতে। রাকেশ আমাকে বললো যে বাড়িতে ওকে নিয়ে থাকলে ও টেনশনে থাকবে প্রোগ্রাম করতে গিয়ে। একা একা ওকে নিয়ে কী করবো না করবো, তারপরে এখান থেকে ডাক্তারের কাছে যেতে গেলে অনেক প্রবলেম। ডাক্তার থেকে যেমন সব কিছুই সুবিধা খুব, তারপর মা বাবার কাছে থাকবে, শুভমদাও আছে একদম হাতের কাছে, সুবিধাই হবে। তাই ভাবলাম যে আজকে স্কুলে যাওয়ার আগে রেডি হয়ে সব গোছগাছ করে নিয়ে একবারে বাড়ি চলে যাব। আজকে রাতটা ওখানেই থাকবো, কালকে ফিরবো একবারে স্কুল করে। নাহলে একার পক্ষে যদি ওর কোনো রকম প্রবলেম হয়, আমার হ্যান্ডলিং করাটা একটু প্রবলেম হয়ে যাবে। সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি, কালকে রাত্রিবেলা 2টোর সময় শোয়া সত্ত্বেও কালকে বাড়িতেই ফিরেছি 12টার সময়। তারপর কাজকর্ম সেরে শুতে শুতে 2টো বেজে গেছে। 2টোর সময় শোয়া সত্ত্বেও আজকে 6টা 6:30টার মধ্যে উঠে গেছি। আসলে রান্নার দিদি আজকে আসবে না, আমি বারণ করে দিলাম। রান্নার দিদি আজকে এলেও বলেছিল 8টা 8:30 আগে আসতে পারবে না, আর আমরা 9:30 বেরোই। ওই 8টা 8:30টার সন্ধ্যে এসে ঢোকে, তখন আমার না পারবো আমি এদিকে করতে, না পারবো ওদিকে করতে। আর উনি এমনিতেই কাজে খুব স্লো, ওনাকে যে বলবো একটু তাড়াতাড়ি করো, পারবে না। তাই জন্য আমি ভাবলাম যা করি আমি একটু রেডি করে দিই। রাকেশের টিফিনের ব্যাপার তো, সে আমি গুছিয়ে দেবো। আর আমাদের আজকে বাড়ির সবারই সামনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই শ্বশুরমশাইকে বললাম ওখানে তুমি একটু খেয়ে নিও, নাহলে প্রবলেম হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোতে পারবো না। রাকেশের যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, অফিসে একটু দরকার আছে, তাই জন্য আমাকেও একটু তাড়াতাড়ি বেরোতে হবে। ঝনককে একেবারে ভাবলাম যে বাড়িতে নিয়ে গিয়েই খাওয়াবো, খাইয়ে নিয়ে গেলেই দেখছি বমি করছে। কালকেও দেখলাম খাইয়ে তাড়াতাড়ি করে বেরোতে যাবো, বমি করেছে। তারপরে ওই রাত্রিবেলাও দেখলাম খাইয়ে নিয়ে গেলাম, বমি করেছে। তাই ভাবলাম যে বাড়ি যাবো, গিয়ে একদম অল্প করে খাওয়াবো। আর বেশি কথা না, আমি এবার ব্লগটা শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিন কী করি। গতকাল লেট নাইটে ডিনার করে আমার আর রাকেশের কারোরই তেমন খিদে নেই, ওই জন্য সকালের খাওয়াটা নিয়ে আমি অত ভাবছি না। ভাবলাম দুপুরবেলা রাকেশকে টিফিনে কিছু বানিয়ে দিই। রাকেশ আমাকে বারবার বলে দিয়েছে ও যেহেতু অফিস থেকে ডিরেক্ট প্রোগ্রামে যাবে, তাই ভাত নিয়ে যাবে না, ভাত নিলে তো অনেকগুলো টিফিন বক্স হয়, অল্পের ওপর দিয়ে কিছু দিতে। তাই জন্য ভাবলাম আজকে একটু অন্য কিছু বানিয়ে দিই। জলদি জলদি সকালে উঠে আগে সবজিগুলো কেটে নিলাম, তারপরেই কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। অনেক দিন রান্নার দিদি আমার রান্নাঘর দখল করেছিল, আজকে আর রান্নার দিদি না, আজকে আমিই রান্নাঘর দখল করে বসলাম। প্রথমেই কড়াইতে সুজিটা ভেজে নেব। দুপুরবেলা ঠিক মিষ্টি জিনিসটা খাওয়াটা আমার ঠিক পছন্দ হয় না, ভাবি তাই জন্য দিইও না কাউকে। সেই কারণেই ভাবলাম যে একটু উপমা বানিয়ে দিই, আর সুজিতে না পেটটা অনেকক্ষণই ভর্তি থাকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করছিলাম আর আকাশ পাতাল ভাবছিলাম যে ঝনকের শরীরটা যে কবে ঠিক হবে, কবে যে আবার খিদেটা আগের মতো হবে। আমার মা তো বললো ঝনকের মনে হয় নজর লেগেছে। তোমরাও কি এইসব বিশ্বাস করো? আর নজর কাটানোর জন্য গতকাল সন্ধেবেলা মানে মঙ্গলবার সন্ধেবেলা মা একটু শুকনো লঙ্কাও পুড়িয়ে দিয়েছে ঝনকের জন্য। সুজিটা খুব কড়া করে ভাজলাম না, একটু হালকা করেই ভেজে নিলাম। আমি তো সবসময় অল্প তেলে রান্না করতে অভ্যস্ত, কিন্তু যেদিন থেকে রান্নার দিদি এসেছে আমার মতো অল্প তেলে রান্না করে না, কিন্তু আমি তো পেছনে লেগেই থাকি। আজ কি হলো দেখো, কতটা তেল পড়ে গেছে, আমি এতটা দিতে চাইনি। তারপরে ভাবলাম যে দেরি হয়ে যাবে, আবার এই তেল তুলে রাখো, তার থেকে বাবা থাক, এতেই আজ করে নিই। রাত্রে ঠিকমতো ঘুমটা না হলে না শরীরটা এমনিই ভালো লাগে না, আর তার উপরে আবার ঝনকের টেনশন, সব মিলেমিশে আজ একদম কাজে মন লাগছিল না। কিন্তু কাজ তো করতেই হবে, কিছুই করার নেই। আমাদের বাড়িতে সবাই সবজি খেতে খুব ভালোবাসে, আমি আর রাকেশ তো ভালোবাসি, ইদানিং ঝনকও সবজি খেতে খুব ভালোবাসে। ওকে যদি গাজর সেদ্ধ করেও দিয়ে দিই ও কিন্তু খেয়ে নেবে। সবজিগুলোকে খুব ভালো করে নুন দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে, যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। মায়ের রান্নার টেস্ট খুব ভালো হয় জানো তো, যেদিনকে মা উপমা বানায় ঝনকের জন্য ঠিক মনে করে রেখে দেয়। আজ উপমা করছি ঠিকই,
কিন্তু ঝনকটার জন্য খুব খারাপ লাগছে। গত পরশু থেকে ওর কিচ্ছু খাওয়া নেই। ঘড়িতে দেখলাম অনেকটাই বেজে গেছে। গিয়ে মাঝখানে একবার রাকেশকে ডেকে এলাম। দেখলাম ঝনকটা তখনও অগাধে ঘুমাচ্ছে। আসলে কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি তো, শরীরটা খুব ক্লান্ত, তাই জন্য ঘুমটাও হচ্ছে খুব বেশি। গতকাল সন্ধ্যেবেলাতে ডক্টর দেখিয়েছিলাম, উনি বলে দিয়েছেন এখন একদম সবজি ফল এগুলো দিতে না, শুধু ডাল ভাত আর জ্যান্ত মাছের ঝোল, ব্যাস। এই ছাড়া তেমন কিছুই খাওয়াতে না। আজ শুধু ডাল ভাতই খাওয়াই। রাকেশকে বা বাবাকে বলবো একটু জ্যান্ত মাছ নিয়ে আসতে ঝনকের জন্য, কিন্তু রাকেশ যা ব্যস্ত কখন আর আনবে। আজ প্রোগ্রাম আছে, ফিরতে ফিরতে তো ভোর হয়ে যাবে। কাল আবার অফিস আছে, রাত্রে ক্লাস আছে, দেখা যাক, বাবাকেই হয়তো বলতে হবে। রান্না করছিলাম, হঠাৎ করে শুনলাম ঝনকের গলা। তাকিয়ে দেখলাম উনি ঘুম থেকে উঠে গেছেন, আর উঠেই লেগে পড়েছেন বাবার দেওয়া খেলনা নিয়ে খেলতে। দেখি 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 কি সুন্দর খেলে। কি সুন্দর হাততালি দাও, হাততালি। এইসব এনেছো যে, ব্যাপারটা কি? লাইট জ্বলছে। গতকাল সারা দিন সারা রাত ঝনক তো শুয়েই কাটিয়েছে। রাকেশ আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ঝনকের মন একেবারে খুশি করে দিয়েছে। যদিও শরীরটা খুব একটা জুতের নয়, কিন্তু মনটাকে জুতের তো বানানো যেতেই পারে। গিফট পেলেই ও খুশি, খুব খুশি হয়েছে এটা পেয়ে। সেদিন প্রোগ্রামে গিয়ে ঝনকের জন্য এটা নিয়ে এসেছিল। রাকেশকে তো টিফিনে এটা দেবই, তার সাথে আজ সকালে ব্রেকফাস্টে এটাই খেয়ে নেবো। তবে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু ছানা করে নিয়েছি, এটা ওনাকে রোজই দিই। তবে রাকেশের জন্য অন্যরকম খাবারের ব্যবস্থা, একটা ডিমের অমলেট করে নিয়েছি, আর এখানে গতকালের একটু ফুলকপি আলু ভাজা ছিল, সেটাই গরম করে নিচ্ছি। তার কারণ উনি খাবেন পান্তা ভাত। অফিস থেকে যেহেতু ডিরেক্ট প্রোগ্রামে যাবে, তাই জন্য একটু খাবার বেশি করেই দিতে হবে। এইদিকে দিয়ে দিয়েছি ফল, আর এইখানে একটু কাঁচা ছোলা। আমি সেদ্ধ করেই দেবো বলেছিলাম, কিন্তু আমাকে বললো সেদ্ধ করতে হবে না। আসলে রাকেশের খাওয়া নিয়ে একদম ঝামেলা নেই। এবারে রাকেশকে খেতে দিয়ে দিই, আর আমি চলে যাব রেডি হতে। এক্ষুনি বেরোতে হবে, যে অনেকটাই বেজে গেছে। ঝনক বুড়োটাকে দেখো, কালকে সারাদিন শুয়েছিল, আজকে ঘুম থেকে উঠেই শরীরে দিচ্ছে না, শুয়ে পড়তে ইচ্ছে করছে তাও শুচ্ছে না, খেলতে লেগে পড়েছে। কি সুন্দর খেলনা কিনে দিয়েছে বাবা, তাই না? হ্যাঁ, প্রোগ্রাম থেকে বাবা এনেছে। আচ্ছা, বাবাকে তুমি থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, থ্যাংক ইউ বলেছি। তোমার কি শরীরটা এখন একটু ঠিক লাগছে? না, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, ঠিক লাগছে। ঠিক লাগছে? হ্যাঁ। মাথা ব্যথা করছে? আমার মাথা ব্যথা করছে। আচ্ছা, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে। মাথাটা ঘোরাচ্ছে। মাথাটা ঘোরাচ্ছে? হ্যাঁ। একটু খাওনি তো কালকে থেকে, খেতে হবে আজকে, ঠিক আছে? অল্প অল্প করে ভাতু। ঝনকের কিন্তু এই ব্যাপারে সহ্য শক্তিটা খুব বেশি। গতকাল সারাদিন শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য শুয়েছিল। তাতেও একবারের জন্য বলেনি খুব একটা যে শরীর খারাপ লাগছে। আমি যদি জিজ্ঞেস করছি শরীর ঠিক আছে, ও কিন্তু আমাকে বারবারই বলেছে হ্যাঁ শরীর ঠিক আছে। আর আজকে দেখো একটু শরীরটা কোনো রকম ঠিক হয়েছে, পারছে না, তাও বসে বসে খেলা চাই। আসলে গতকাল সারাটা দিন শুয়ে কাটিয়েছে তো, তাই জন্য আজকেও শুতে নারাজ। কত বেজে গেছে দেখো, এবার তাড়াতাড়ি যাই। বাবাকে বলো তাড়াতাড়ি করো, বলো তাড়াতাড়ি আসো, বাবাকে বলো আজকে আমাদের বাড়ির অবস্থা দেখো, পুরো উল্টে গেছে। অন্যদিন রাকেশ আমাকে তাড়া দেয়, আর আজকে আমি আর ঝনক রেডি হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকেশকে তাড়া দিচ্ছি। আসলে একদম সেই মাঝরাতে ফিরবে তো, ওই জন্যই অনেক জিনিস এমন থাকে যেগুলো মনে করে করে নিতে হয়, সেগুলো মনে করে নিতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে। ঝনকবাবুর এদিকে হালকা হালকা খিদে পেয়েছে বললো, তাই জন্য এক টুকরো ক্রিম কেক আর বিস্কুট নিয়েই আজকে যাবে সে দিয়ার বাড়িতে খেতে খেতে। এই যে মহাদেব বেরিয়েছে আমাদের বাড়িতে। কি বললি তুমি? এটা ঠিকই বলেছে, আমাদের জন্য ড্রাইভার। বাবা হলো আমার আর তোমার ড্রাইভার, তাই তো? চলো ড্রাইভার, চলুন। ড্রাইভার অ্যাঙ্কার সব একসাথে। ও সেদিন বলা হয়নি তোমাকে, একজন তোমার ভিউয়ার, হ্যাঁ, সে কোর্টে একটা কেসের জন্য গেছিল। কোথা থেকে? সাক্ষী দিয়েছে, চাকদাতেই বাড়ি। ও আচ্ছা। সাক্ষী রাখি দিয়ে তাতে বলছে আপনার ওয়াইফের রোজনামটা চ্যানেল না, আমি দেখি। আর এত এক্সাইটেড হয়ে গেছে, ম্যাডাম সঙ্গে জোরে জোরে বলা শুরু করেছে, আস্তে আস্তে আস্তে। কালকে বিয়ে বাড়ি গিয়ে তুমি ভাবো, কালকে বিয়ে বাড়ি গিয়ে অনেকে, বাবা তাও হেঁটে পড়ে গেল। কালকে বিয়ে বাড়ি গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে, আর 4-5 না। এই দেখ, এটা কোনটা? এই যে এটা বিড়াল। সি ফর ক্যাট। ওই দেখো, ওইদিকে আরেকটা ক্যাট ডাকছে।
ঝনক কিন্তু কুকুর বিড়াল সবাইকেই খুব ভালোবাসে, দেখে কি মজা পেয়েছে দেখছো। ঝনককে কিন্তু সবাই খুব ভালোবাসে। রাকেশ যেই আমাদেরকে নামিয়ে দিয়েছে, ওই দেখো সামনের বাড়ির মামা চলে এসেছে ওর খোঁজ নিতে, শরীর কেমন আছে। আমি আইল্যান্ডের পতাকা আঁকতে পারি না। আমি যে শিখিয়ে দিলাম কালকে আমরা যখন ভেবেছিলাম ওকে শেপটা হবে রেক্টেঙ্গেল। আমরা যখন কালকে ভেবেছিলাম ওকে বিয়ে বাড়িতে নিয়ে যাবো না, তখন ও বসে বসে দিয়ার কাছে ইন্ডিয়ার পতাকা এঁকেছে, তখন ও দিয়া ওকে আয়ারল্যান্ডের পতাকা আঁকা শিখিয়ে দিয়েছে। কই একটু দেখা ওকে। এই যে এরকম হবে, প্রথমে সবুজ গ্রিন, তারপরে সাদা, তারপরে অরেঞ্জ। আগে সবুজ, তারপরে সাদা, তারপরে কমলা। হ্যাঁ তো এঁকে দাও একটু, দেখি মনিদের ওখানে পতাকাটা একটু এঁকে দেখাও, মেনকে আর মনিকে আর কৈলাস ভাইকে আঁকো। ঝনক আসলে কনফিউজড, ও বুঝে উঠতে পারছে না। ও ভাবছে এক একজনের এক একটা পতাকা, মনির একটা পতাকা, মিমির একটা পতাকা, চেরির একটা পতাকা, আমাদের একটা পতাকা। বাচ্চাদের চিন্তা ভাবনাগুলো সত্যিই খুব ইনোসেন্ট। আজকে স্কুলের স্টুডেন্টদেরকে এই নাচটা করানো হচ্ছিল, ইত্তে সি হাসি ইত্তে সি খুশি। আর এই গানটা শুনে ঝনক বারবার গিয়ে মিমিকে জিজ্ঞেস করছে কেন ওর মুখে ভাতের ভিডিওর গানটা বাচ্চারা নাচ করছে। স্কুল করে ওপরে এলাম, ঝনককে আজকেও স্কুলে পাঠাইনি, তবে কালকের তুলনায় আজকে শরীরটা একটু ঠিক আছে। খাওয়া দাওয়াটা অতটা যে খুব করছে তা না, কিন্তু কালকে যেমন শুয়েছিল একদম এনার্জি ছিল না, আজকে এনার্জিটা একটু আছে। কালকে থেকে ওকে স্কুলে পাঠাবো। আজকে কিন্তু আমি এখানেই থেকে যাব অনেক দিন পরে, বহু মাস পর আজকে আমি বাড়িতে থাকবো। রাকেশের আজকে যেহেতু প্রোগ্রাম আছে, তোমাকে সকালেই বললাম, তাই জন্য আজকে বাড়ি ফিরবো না। ফিরলে আবার কালকে রাকেশের অসুবিধা হবে, আমাকে দিয়ে যেতে হবে। আর মা না বৃহস্পতিবার বাড়ি ছাড়া থাকতে চায় না। কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য মাকে বলেছিলাম যে তুমি কি বুধবার রাতটা আমার সাথে থাকতে পারবে। আমি একাই থাকি, ঝনকের যেহেতু শরীরটা খারাপ তাই জন্য একা থাকার সাহস পেলাম না, কিন্তু মাও পারবে না যেহেতু, তাই জন্য আমি আজকে থেকে যাব। কালকে একেবারে স্কুল করে বাড়ি ফিরবো। আজকে দুপুরবেলা খেতে বসে এই জিনিসটা দেখে মনটা একেবারে আনন্দে ভরে গেল। এটা হলো সজনে ফুলের বড়া, তাও আবার এটা বানিয়েছে কে জানো? আমার বাবা। তোমাদেরকে একটু আগেই বলেছি আমরা সবজি খেতে খুব ভালোবাসি। মা আজকে রান্না করেছিল কচুর তরকারি, তবে এটা কিন্তু কাঠি কচু নয়, এটা হলো ঘট কচু। তোমরা অনেকেই জেনে থাকবে, খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু গাঠি কচুটা আমার খেতে বেশিই ভালো লাগে। এরপরেই মা করেছিল ধনেপাতা আর পেঁপে দিয়ে মুসুরির ডাল। এইটা মেনলি ঝনকের জন্যই করেছিল, ঝনকের তো এখন সব কিছুই প্রায় খাওয়া বারণ। আর তার সাথে খেলাম গাজর আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা। আর বড়া তো আমার অল টাইম ফেভারিট। এটা যখন ডালের সাথে খাই তখন মনে হয় যেন আর কিচ্ছু লাগবে না, ডালের সাথে একটা বড়া হলেই এনাফ। একেবারে শেষে ছিল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, যেটা মা অল টাইম খুব ভালো করে, দারুণ লাগে খেতে। আমি কিন্তু মাঝে মধ্যেই তোমাদের সাথে দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করি। তোমাদের কি এটা দেখতে ভালো লাগে নাকি বোর লাগে? আমি তো একটু খেতে ভালোবাসি, তাই মাঝে মধ্যেই তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করে ফেলি। গতকাল থেকে খুব ধকল গেছে, খুব, তাই এখন খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে নেব। ঝনককেও একটু শোয়াবো আর আমিও একটু শুয়ে নেব। সন্ধেবেলা ঘুম থেকে উঠেই আমার ঝনক সোনা খুব খুশি হয়ে গেল। ঝনক কোথায় যাচ্ছে? সারপ্রাইজ একটা পাবে, তাই জন্য আজকে পড়ার ছুটি, তাই তো? ঝনক দুদিন ধরে খুব অসুস্থ ছিল, তাই জন্য আজকে পড়ার ছুটি। চলো ঝনককে কি সারপ্রাইজ দিই তোমাদের সাথেও এখন শেয়ার করবো। আমার জন্য সারপ্রাইজ আনতে যাচ্ছে। ঝনকের এই ছোট্ট ছোট্ট মজাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। মামি দিদা ফোন করেছিল, এখন মামি দিদাকে ডিটেলসে বলা হচ্ছে কি করতে যাচ্ছে এখনো। যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি। ওই যে ওখান থেকে লাল চুপে যা, ওইটা না না, মিমির বাড়ি আছে। কোথায় মৌমির বাড়ি? হ্যাঁ ওই যে ওই দিক থেকে দেখা গেল ওখানে মৌমির বাড়ি। তো সারপ্রাইজটা কি মৌমির বাড়িতেই আছে? হ্যাঁ ওই যে মিমির বাড়ি। দেখি কেমন মৌমির বাড়ি যাচ্ছে। ওই যে মিমির বাড়ি। ঝনক বুড়ো কিন্তু এই বয়স থেকে সব রাস্তাঘাটও চিনে গেছে। চেরিবেরি আছে? চেরিবেরি নেই আজকে বাড়িতে। ওকে নামাইনি। চেরিবেরি আছে গা? হ্যাঁ চেরিবেরির সাথে দেখা করার জন্যই আনলাম, এটাই তো তোমার সারপ্রাইজ। না রে, আরেকটা সারপ্রাইজ আছে। তাই? হ্যাঁ, ওটা এখন বলা যাবে না, ওটা সত্যি সত্যি সারপ্রাইজ। চলো আস্তে আস্তে চলো।
ঝনকের প্রিয় জায়গাগুলোর মধ্যে এটা হলো অন্যতম, ওই জন্য কেমন আগে আগে যাচ্ছে দেখছো। এটা বেরি, এটা চেরি। চেরি যা 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 যা, হেই চাদর করে দাও চেরিকে, চাদর করে দাও। তোমার হাতে কি, তোমার হাতে কি ওটা? হেই কি মজা হয়েছে। থ্যাংক ইউ। আর ওদিকে দেখো, আর ঝনকের মিমির অবস্থা হয়েছে ঝনকের মতো। ওরও আজকে দুপুর থেকে বমি আর পেটের মধ্যে যেন কেমন উথাল বাথাল হচ্ছে, মানে ওরও হয়ে গেছে মারাত্মকভাবে পেটটা গরম। জানো তোমার সারপ্রাইজ, ওই যে এটাই তোমার সারপ্রাইজ। আমি না ওই বম্মা দেব। বম্মাকে একটু থ্যাংক ইউ বলো গিয়ে। আগে দিয়ে নি। দিল না তার আগে থ্যাংক ইউ। বম্মা খেয়ে নাও। ঝনক কিন্তু আজকে সারপ্রাইজটা পেয়েছে শুভমদার দিদার কাছ থেকে, মানে ঝনকের আরেক বম্মার কাছ থেকে। আর এই টয়টা পেয়ে কি খুশি হয়েছে মুখটা দেখে বুঝতে পারছো। ঝনকের মুখটা শুধু হাসি হাসি দেখা। চালা অন করো, রাখো রাখো নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। পরের থেকে দিদা বলছি ঝনককে বলো আসতে। ঝনক পছন্দ হচ্ছে, দিদাকে বম্মাকে একটুখানি থ্যাংক ইউ বলো। গতকালকে ঝনকের মুখটা দেখে যতটাই টেনশন হচ্ছিল, আজকে ওর এই খুশি খুশি মুখটা দেখে যেন অনেকটা হলেও টেনশনটা কমলো। তোমাদেরকে তো আগেও বলেছি, সন্ধে হলেই বেরিয়ে যায় ঘুরু ঘুরু করতে, আর চেরি থাকে ওর ঠামের কাছে। আজ কিন্তু আমরা গিয়ে চেরির ঠামের ঘরেই বসলাম, তার কারণ রুমের শরীরটা আজকে খুব একটা ভালো নেই। আর চেরি এখানে বসে বসে মহা আনন্দে মুড়ি চিবোচ্ছে। চেরিও কিন্তু ওই খেলনাটা দেখে খুব খুশি হয়েছে। তবে আজকে আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারছি, যতক্ষণ না এই খেলনার ব্যাটারি শেষ হচ্ছে, ঝনক আজকে এটার পেছনেই লেগে থাকবে। বসে বসে ঝনকের খেলাধুলা দেখছিলাম, হঠাৎ করে কাকিমা নিয়ে চলে এলো 1 প্লেট মোমো। আর এই মোমো দেখে আমি বলেই দিয়েছি আজ আমি একটাও মুখে দেবো না, কিন্তু বাধ্য হলাম খেতে। এই যে দাদা আর বোন দুজন মিলে সাইকেল চালাচ্ছে, রেডি। ওকে মানে ঝনককে অনুরোধ করতে পারো না। আজ কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে ওখানে গুরুতর। ওইখানে একটাই সাইকেল আর এখানে 3 জন আছে, 3 জনে তো একসাথে উঠতে পারছে না, হয়ে গেল খুব বড় সড়ো প্রবলেম। ওদের মধ্যে যেহেতু ঝনকই এখন বড়, দাদা বলে কথা, স্যাক্রিফাইস তো করতেই হবে বোনদের জন্য, স্যাক্রিফাইস করলো। গত বছর জন্মদিনে চেরিবেরিকে এই সাইকেলটা আমি গিফট করেছিলাম, তখন কিন্তু একদমই ভাবিনি এই সাইকেলটা ওদের এত পছন্দের হবে। খুব ভালো লাগছিল ওদেরকে এটা চড়তে দেখে। সমবয়সী বাচ্চা যদি বাড়িতে একের বেশি থাকে, তাহলে যেমন তাতে সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। সুবিধা হলো দুজনেই নিজের মতো খেলে, কাউকে ডিস্টার্ব করে না। কিন্তু অসুবিধাটা কি বলো তো, একটা খেলনাই দুজনের লাগবে, এই নিয়ে মাঝে মধ্যেই বেঁধে যায় দ্বন্দ্ব। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, যখন ওরা 3 জন একসাথে খেলা করে তখন কোলাজের কথা খুব মনে পড়ে। মনে হয় যেন কোলাজ যদি এখানে থাকতো তাহলে যেন ওদের খেলাটা আরও জমে উঠত। এরপরে এসে গেল চা। চিনি ছাড়া লিকার চায় আমার কখনোই না নেই। টাটা দাও, ঝনক টাটা দাও। দেখো বেরিয়ে গেল দিয়ে আসে। তুই কোথায় যাচ্ছিস, আমাদের সাথে যাবি? ওই যে টাটা এবার ও কোথায় যায়, কোথায় যাস তুই? আচ্ছা বলে টাটা। চেরি টাটা। চেরি টাটা দিয়ে দাও। হ্যাঁ ওই দেখো বেরি, তুমি টাটা বলো নি কিন্তু, এই যে বেরি টাটা বলো, টাটা টাটা দাও, টাটা দাও। সবাই সবাইকে টাটা করে আমরা ফিরলাম বাড়ি। ফিরে আবার শুরু করে দিয়েছিস, কি এনেছিস? কি এটা ছাড়ো, বুঝতে পারছি না কি। এই ফুলগুলো তুমি এঁকেছো? ও আচ্ছা, এখানে পাহাড়ের মধ্যে রেনবো হয়েছে, ওপরে মেঘ, পাহাড়, এখানে ফুল ফুটেছে আর সামনে জল, আর তার মধ্যে বোট চলছে। বাবা ভালোই তো এঁকেছো। সূর্য আর এখানে একটা বাড়ি, ও সূর্যও আছে। ঝনকের ইদানিং নেশা হয়েছে সারাদিন ড্রয়িং করার, আর তাতে কিন্তু আমার একটা সুবিধা হয়েছে, ফোনের নেশাটা অনেকটাই কেটে গেছে, প্রায় কেটে গেছে বললেই চলে। রাকেশকে তখন ফোন করেছিলাম, ওই তখন বাজে 7:30 মতো, তখন ও পৌঁছেছে বললো। তারপরে তো হয়তো প্রোগ্রাম শুরু হয়েছে 8টা সাড়ে 8টার সময়, এখন বাজে 10:40 পৌনে 11টা এরকম। এখন আর ফোন করছি না ওকে, হয়তো প্রোগ্রামে ব্যস্ত আছে। আর অনেক দিন পরে বাড়িতে আজকে আছি, অনেক দিন পরে মনে হচ্ছে যেন রিল্যাক্স, কোনো কাজই নেই। বাড়িতে থাকলে কত কাজ থাকে, আর এখানে মা বিছানা করে দিচ্ছে, মাই খেতে দিচ্ছে। বললাম যে আমি বিছানাটা করে নিচ্ছি, কিন্তু তাও করে দিয়েছে। আসলে যা হয় আর কি,
এই বাপের বাড়ির আরাম এটাই। আর ঝনকবাবু এদিকে একদম রেডি হয়ে বসে আছে, কখন ঘুমোবে, ওর বিছানাও রেডি, এদিকে কখন মশারি টাঙিয়ে দেওয়া হবে। আমাদের বাড়িতে মশারি টাঙায় না ঠিকই, কিন্তু এখানে প্রচণ্ড মশা, এখানে মশারি না টাঙালে রাত্রিবেলা থাকা যায় না। আর বাবা ওই গুড নাইট, অল আউট এগুলো দেখলে খুব চিৎকার চেঁচামেচি করে, জানি এগুলো খুব শরীরের পক্ষে খারাপ। বাড়িতে শীতকালের দিকটাতে একটু আমাদের ওইসব গুড নাইটটা একটু জ্বালিয়ে নিতে হয়, সবার সময় বন্ধ করে দিই। কিন্তু গরমকালে আমাদের বাড়িতে একদমই গুড নাইট লাগে না। প্রথম কথা, এসি চললে জানলা বন্ধ থাকে, আর তাছাড়া ফ্যান চললে মশা খুব একটা গায়ে বসে না। কিন্তু এখানে প্রচণ্ড মশা, এখানে মশারি ছাড়া থাকাই যায় না। ঘরের মধ্যে ঘর। ঝনক আজকে মশারির মধ্যে ঢুকে কি এক্সাইটেড, ঘরের মধ্যে ঘর। মজা পেয়েছে কিন্তু খুব। ঝনক, বাবা কোথায়? প্রোগ্রামে। তোমার বাবার জন্য মন খারাপ লাগছে? না না লাগছে না? না, সকালবেলা আসবে। বাবা তো সন্ধ্যাবেলা আসবে অফিস করে। আজ কিন্তু কাজকর্ম সেরে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বেশ কয়েকদিন হলো ঘুমের খুব ঘাটতি হচ্ছে, আজ আর হবে না আশা করি। চলো তাহলে এবার ঝনকের মুখ থেকে শুনে নাও গুড নাইট। আজকের মতো গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।